আশরাফুল কি আমার বন্ধু? এই প্রশ্নটার উত্তর দেওয়া খুব কঠিন, খুব কঠিন। কারণ বন্ধুত্বের যে স্বাভাবিক আমরা হিসাব নিকাশ বুঝি যে বন্ধুর সঙ্গে আপনার ব্যক্তিগত পর্যায়ে অনেক আলোচনা হবে, একেবারে প্রাইভেট লাইফে আলোচনা হবে, সেই রকম বন্ধুত্ব আশরাফুলের সঙ্গে আমার না। বরং আপনি দেখতে পারেন যে আশরাফুলের পরে পরিচয় হচ্ছে এরকম অনেকের সঙ্গে, ক্রিকেটেই অনেকের সঙ্গে আমার সেরকম সম্পর্ক টুকটাক তৈরি হয়েছে। আবার অন্যদিক থেকে আপনি যদি দেখেন যে যখন আমি ঢাকায় আসলাম, এসে সাংবাদিকতা ওই অর্থে শুরুও করি নাই, ক্রীড়া সাংবাদিক তো হই নাই। সেরকম সময় প্রথম যে পরিচিত মুখটা, প্রথম যে সেলিব্রিটি বলবো না, মানে একদম বাচ্চা একটা তারকা যার সঙ্গে আমার খাতির হয়েছিল, প্রায় সমবয়সী বললে কাঁধে কাঁধ রেখে ঘুরতাম, সেই মানুষটা আশরাফুল। ফলে আপনি চাইলে বন্ধু বলতে পারেন, নাও বলতে পারেন। আমি জানি না আশরাফুল কিভাবে, আমি কি ভাবি সেটাও জানি না। তবে একটা জিনিস বলতে পারি যে আশরাফুল আমাকে ভাই বলে ডাকে, আমিও তাকে ভাই বলে ডাকি। এই জন্য এই যে থাম্বে কথাটা লিখছি যে আমার ভাই আশরাফুল। এখন আজকে কন্টেন্টটা করার উপলক্ষ তো বুঝতেছেন যে আশরাফুলের জন্মদিন। আমি আজকে কন্টেন্টে দুটো কাজ একটু করতে চাই। একটা হচ্ছে আশরাফুলের নিয়ে একটু স্মৃতিচারণা করি যে কিভাবে আশরাফুলের সঙ্গে ওই যে বললাম যে ঢাকায় আসার পরপরই খাতির হয়ে গেল, সেটা কিভাবে হলো। আশরাফুলের দুষ্টুমির কথা বলি, একই সঙ্গে একটু বোঝার চেষ্টা করি অল্প করে আশরাফুল কে ছিলেন। এটা বোঝার জন্য তো আসলে বিরাট সেমিনার করা দরকার, এবং সেটা মাসখানেকেও শেষ হবে কিনা সন্দেহ। যে আশরাফুল কে ছিলেন, কিভাবে কি করছেন, এবং কেন পারলেন না, কেন প্রত্যাশা পূরণ করতে পারলেন না, এটা বিরাট ব্যাপার। তারপরে অল্প করে একটু বলি যে আমার ধারণাটা কি। আশরাফুলের সঙ্গে আমার প্রচুর কথা হচ্ছে, কিন্তু কখনো এই কথা হয় নাই যে আশরাফুল কেন পারে নাই। সেই ব্যাপারগুলো নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করি। আশরাফুলের সঙ্গে আমার যখন পরিচয় হলো তখন আমার সঙ্গে ক্রিকেট সাংবাদিকতা, স্পোর্টস সাংবাদিকতার দূরতম সম্পর্ক নাই। আমি মফস্বল থেকে আসছি, একটা ছেঁড়া লাল গেঞ্জি, আসলেই ছেঁড়া, একটা অংশ একটু ছেঁড়া ছিল, গন্ধওয়ালা একটা লাল গেঞ্জি, এটা পরে ঘুরতাম। প্রথম আলোতে প্রচুর লিখতাম, প্রচুর। প্রথম আলোর বিভিন্ন যে ফিচার পাতা, এগুলোতে লেখার জন্য কন্ট্রিবিউটর ছিল, এখনো মনে হয় আছে সিস্টেমটা। কিন্তু ওই সময় একটা বিপর্যয়ের মতো হলো, ওই সময় অনেকগুলো কন্ট্রিবিউটর প্রথম আলো থেকে অন্য একটা পত্রিকায় চলে গেল। ফলে প্রচুর জায়গা ফাঁকা হলো। আমরা 4-5 জন লোক তখন কৃষি পাতা, অর্থনীতির পাতা, পারলে সব পাতায় লিখি, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে স্টেডিয়ামেও লিখি। আপনাদের মনে আছে কিনা সেই জেনারেশনের যদি কেউ শোনেন তাহলে মনে করতে পারবেন, প্রতি রবিবার স্টেডিয়াম বলে একটা পাতা বেরোতো, ওটা খেলাধুলা নিয়ে ছিল। ওই স্টেডিয়াম পাতায় লিখি। ওই স্টেডিয়াম পাতার ভিতরে ঢাকায় থাকি বলে একটা পাতা বেরোতো, সেখানে লিখি। লিখি না এমন কোনো জায়গা নাই। এর মধ্যে আমাকে একদিন উপসম্পাদক আনিসুল হক ডাকলেন। আনিসুল হক এই যে বিশেষ সংখ্যাগুলো দেখতেন স্পেশালি, অন্যান্য দায়িত্ব তো ছিলই, বিশেষ সংখ্যাগুলো দেখতেন। তখন সামনে ঈদ, কোরবানির ঈদ, ঈদ উপলক্ষে একটা ছোট বিশেষ সংখ্যা বেরোবে। উনি আমাকে বললেন, দেবু তুমি তো টুকটাক স্পোর্টসে কাজ করো, আশরাফুলকে কি চিনো? বললাম, না দাদা, আমি আশরাফুলকে চিনি না। আমরা আনিসুল হকরে ইন হাউস মিটুনদা বলতাম। ফলে দাদাই বলছি। উনি বললেন যে না চিনলেও এক কাজ করো, শুভ্ররে বলো, শুভ্র একটু আশরাফুলের বাসায় কথা বলে দিক। আশরাফুলের বাসায় যাও তুমি, টেঙ্কুরে বলা আছে ছবি তোলার জন্য। তুমি গিয়ে একটু, তুমি তো কাব্যিক ধরনের লিখতে পছন্দ করো, তুমি গিয়ে আশরাফুলের মার সঙ্গে কথা বলবা। আশরাফুলের দরকার নাই, আশরাফুলের মার সঙ্গে কথা বলবা। কথা বললে যে ওনার ছেলেকে উনি কিভাবে দেখেন, কিভাবে ছোট থেকে বড় হয়ে উঠছে, টিভিতে দেখতে কেমন লাগে। আশরাফুল তখন তো সুপারস্টার। এটা 2004-05-এর ঘটনা। সেই সময় ধরেন আশরাফুলের নিয়ে ইএসপিএন বিশেষ পোস্টার বের করতেছে। সচিন টেন্ডুলকার ঢাকায় আসলে আশরাফুলের বাসায় চলে যায়। আশরাফুলের নিয়ে হর্ষ ভোগলে সেমিনারে কথা বলতেছে। আশরাফুল তখন তো ক্রেজ। সেরকম একটা ছেলের বাসায় যেতে হবে, তার মারে নিয়ে স্টোরি করতে হবে, আমার একদম ঘাম ছুটে যাওয়া একটা অবস্থা। তারপরেও গেলাম শুভ্রদার কাছে কাপাকাপি করতে করতে। শুভ্রদার সঙ্গে সরাসরি ইন্টারাকশন তখনও আমার খুব বেশি না। আমি স্টেডিয়াম পাতায় কাজ করি, স্টেডিয়াম পাতায় যিনি দেখেন ওটা কিন্তু আলাদা একজন এডিটর দায়িত্বপ্রাপ্ত ছিলেন স্পোর্টস টিমের মধ্যে, ওনার সঙ্গে মূলত আমার কমিউনিকেশন। শুভ্রদাকে গিয়ে বললাম, শুভ্রদা আর আনিসুল হক হচ্ছেন একেবারে মানে ছোটবেলার বন্ধু, ঠিক ছোটবেলার না, মানে ওই ইউনিভার্সিটি লেভেলের বন্ধু। তো আমি গিয়ে বললাম যে এরকম মিঠুনদা পাঠাচ্ছেন, আমাকে একটু আশরাফুলের বাসায় যেতে হবে। সুব্রতা বললেন, হ্যাঁ, আপনার কথা বলছে মিঠুন, আপনি এক কাজ করেন, টেঙ্কুরে বলা আছে, টেঙ্কুর সঙ্গে টাইম ঠিক করে চলে যান। আমি টেঙ্কু ভাইরে গিয়ে বললাম। টেঙ্কু ভাইয়ের সঙ্গে ইতিমধ্যে আমি 1-2বার এখানে ওখানে গেছি। টেঙ্কু ভাই খুব গম্ভীর গলায় বললো যে কালকে সকাল 8টার মধ্যে চলে আয় অফিসের সামনে, তারপরে দেখা যাবে। আমি সকাল 8টার মধ্যে আসলাম। টেঙ্কু ভাইয়ের একটা বাইক ছিল, সে বাইকটা টেঙ্কু ভাইরে আপনারা দেখছেন। টেঙ্কু ভাই কিন্তু আমার চেয়েও বিশাল মানুষ, প্রায় 6 ফিট লম্বা,
এবং বিশাল দেহি। আমিও সে তুলনায় একবারে কম না, হাইট না হলেও মোটা তো আছি। আমরা দুইজন লিকলিকে একটা মোটরসাইকেলের উপরে উঠে বসলাম। বসার পরে আমরা ওই ইংলিশ সিনেমার যে কমেডি সিনেমার মতো আমরা টুকটুক করে চলে গেলাম বনশ্রী। বনশ্রী গিয়ে দেখি আশরাফুল বাসায় আছে। টেঙ্কু ভাই যথারীতি তারে ঝাড়ি দিয়ে বললো যে, এই আশরাফুল চলো তোমার মার কাছে নিয়ে চলো, এ আমাদের সাংবাদিক। তো আমি আশরাফুলের প্রথম দেখে আশরাফুল বলল যে, আপনি সাংবাদিক? সে তো আসলে সদা হাস্যময় একটা ছেলে, সেই বাচ্চা বয়স থেকেই সদা হাস্যময়। আমি বললাম, হ্যাঁ সাংবাদিক, কিন্তু আমার একটা শখ আছে, আমি একটু আপনাকে ছুঁয়ে দেখি। ছুঁয়ে দেখার কথা বললে সে আমার জড়ায় ধরল। সেই থেকে আমাদের ইন্টিমেসিটা তৈরি হলো। ইন্টিমেসি বলবো কিনা এখনো জানি না। যোগাযোগটা হয়, রেগুলার কথা হয়, কোনো কিছু করতে গেলে নতুন কিছু উদ্যোগ নিলে তার সঙ্গে শেয়ার করি, কিন্তু ইন্টিমেসি কিনা জানি না। সেই আশরাফুল নিয়ে গেল ওর মার সঙ্গে, খেতে খেতে বসে, দুপুরে খেতে খেতে বসে গল্প করলাম, সারাদিন ওই বাসায় কাটালাম। তারপর থেকে ওই বাসাটাতে কখনো পরের বাসা মনে হয় নাই। এরপরে এসে যে লেখাটা লিখলাম ওইটা প্রথম আলোর বাইরে কি হয়েছিল জানি না, প্রথম আলোতে খুব সাড়া ফেলছিল। আনিসুল হক লিখছিলেন যে, দেবব্রতর মতো আমার একটা সোনার কলম থাকলে হতো, আমিও তাহলে আশরাফুলের মা বলে একটা লেখা লিখতাম। ওই লেখার প্রসঙ্গ বাদ দেন, সেই থেকে আশরাফুলের সঙ্গে আমার পরিচয়। এরপরে যেখান থেকে আমি ছেলেটারে চেনা শুরু করলাম সেইটা আর এত ভদ্রস্ত গল্প না। তখন আমি টের পেলাম যে এই ছেলেটার আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে চরম দুষ্টু, চরম বাদর একটা ছেলে। ওই সময়টায় পুরো যে টিমটা, ওই টিমটার মধ্যে আশরাফুল আর মাশরাফি তো আদরের দুইটা ছোট ভাই। মানে ওদের জন্য ওদেরকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ায়, কেউ লাফ দিয়ে ঘুরে বেড়ায়। এই গত বছরের একটা ছবি দেখতেছিলাম 2024 সালের, কোন একটা টিমে মনে হয় আশরাফুল আর রফিক ভাই একসঙ্গে কাজ করছে। দুজনই সম্ভবত কোচ ক্যাপাসিটিতে কাজ করছে। ওই সময়ের একটা ছবি দেখতেছিলাম যে আশরাফুল এখনো রফিক ভাইয়ের গাড়ে ওঠে, এখনো লাফ দিয়ে রফিক ভাইয়ের গাড়ে উঠে যায়, এবং রফিক ভাই সেই দুষ্টু তাড়ানোর মতো করে ভঙ্গিতে তার দিকে তাকায় আছে যে বাচ্চা ছেলেটা এখনো বড় হলো না। দুজনই এখন কত বয়স হয়ে গেছে, কিন্তু ওই সম্পর্কটা ওই রকমই আছে। আশরাফুল ওদের কাছে তখন বাচ্চা। আমি ওই সময় একদিন দল বদল কাভার করতে, ওই সময় আসলে প্রথম আলোতে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগ ছিল। দল বদল কাভার করতে আবার সুব্রতা পাঠাচ্ছে আমার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তখন ঢাকা লিগের দল বদল হতে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আমি টুকটুক করে গেছি, আমি তো জানি যে আমার কেউ চিনবে না। আমি আস্তে ধীরে ঘুরে এসে দলবদল কাভার মানে মূল রিপোর্ট না, ওখান থেকে ফিচার করা, যে বড় তারকারা কে কোথায় গেল, দু একজন তারকার সঙ্গে কথা বলে যদি স্টোরি করতে পারি। আমি আস্তে আস্তে ঢুকছি যে তারকারা তো কেউ আমার চিনে না। আমি আস্তে আস্তে এক পাশ থেকে দু একজনের ফিডব্যাক নিয়ে এসে স্টোরি করব। আমার দেখেই আশরাফুল ডাক দিছে, ভাই এদিকে আসেন, ভাই ভাই ভাই। আমি গিয়ে সালাম আদাব দিলাম। সে বললো, আপনার জাভেদ ভাই খোঁজে। জাভেদ ভাই মানে জাভেদ ওমর বেলিম গোল্লা। তা আমি তো শুনেই আমার একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে। মানে এর কদিন আগে প্রথম আলো স্টেডিয়ামে আমি একটা লেখা লিখছি কৃতজ্ঞতা প্রকাশের জন্য, আর কতদিন সেখানে জাভেদ ভাই সম্পর্কে যাচ্ছে তাই লিখছি। আজকের দিনে এটা যদি আমার সম্পর্কেও লিখতো, আমি তার লাঠি নিয়ে খুঁজতাম যে কে এটা লিখছে। আমি জাভেদ ভাই আমার খুঁজে শুনেই আমি বলছি যে, ভাই আমি যাই গিয়ে, তাহলে আমার স্টোরি করে কাজ দেয়। বললেন, না আপনি আসেন, আপনার জাভেদ ভাই খুঁজে। তাহলে জাভেদ ভাই জানবে কি করে আমি এখানে আসছি? তো আশরাফুল বলতেছে, না না সে এইসব জানে, আপনি আমার সঙ্গে আসেন। আমারে ধরে নিয়ে গেছে, একদম হাত ধরে ভিতরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতেছে, জাভেদ ভাই এদিকে আসেন, এই যে এই হচ্ছে দেবুদা, দেবব্রত মুখোপাধ্যায়, এই যে আপনারা নিয়ে লিখছে, আপনারা নিয়ে উল্টাপাল্টা লিখছে, এই হচ্ছে সেই দেবুদা। বোঝেন অবস্থাটা। মানে জাভেদ ভাই হাতের কাছে কিছু পায় কিনা আমি সেটা দেখতেছি, যে ডাইরেক্ট থাপ্পড় মানে মারুক, সমস্যা নেই, আমি তো তখন বয়সে অনেক ছোট, জাভেদ ভাই মারলে কি হবে, কিন্তু কিছু দিয়ে যদি বাড়ি টাড়ি মারে। জাভেদ ভাই খুব হেসে দিয়ে আসে, আমারে হাত ধরলো, হাত ধরে বললো যে, আপনার লেখাটার জন্য অনেক ধন্যবাদ, লেখা থেকে আমি অনেক কিছু শিখছি। ওই জেনারেশনের ক্রিকেটারদের এই ব্যাপারগুলো আমাকে এখনো মুগ্ধ করে, এখনো মুগ্ধ করে। এরা যেভাবে এই ব্যাপারগুলো সামনে করতো, যেভাবে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতো, এটা মুগ্ধ হয়ে যাওয়ার মতো। জাভেদ ভাই ওখান থেকে নিয়ে আমাকে নামতেছে। আমি আশরাফুলকে বললাম যে, ভাই কাজটা ঠিক করলেন না। জাভেদ ভাই কিন্তু সিরিয়াস মুডেই আমার নিয়ে নামা শুরু করছে, চলেন আপনারে খাওয়াই। তখন আশরাফুল পেছন থেকে বলছে যে, আজ যাই করেন বাসায় যান না, জাভেদ ভাইয়ের বাসায় দুইটা বিদেশি কুত্তা আছে। এটা বলে আশরাফুলের মতো চলে গেছে। আমি তো মানে ভয়ে মরে যাওয়ার মতো অবস্থায় নিচে নামছে। আরো পুরান ঢাকার ছেলে জাভেদ ভাই, ওখান থেকে নিয়ে যদি সত্যি কুত্তার মুখে ছাইড়ে দেয় তাহলে তো আমার কিছু করার নাই। পরে নিয়ে গিয়ে খুব খাওয়াইছিল জাভেদ ভাই। এই হচ্ছে আশরাফুল। আমি এই দুটো গল্প বললাম এই কারণে যে এর মধ্যে আপনি বন্ধুত্বটা পাবেন, এর মধ্যে আপনি দুষ্টু আশরাফুলরেও পাবেন। এরকম অজস্র গল্প আমরা যে কেউ তারা নিয়ে করতে পারবো।
এমন না যে আমার সঙ্গে কোনো ঘনিষ্ঠতা আছে বলে বা বাড়তি কিছু আছে বলে বলতে পারবো তা না। বার্থডে বয়রে নিয়ে এরকম গল্প বাংলাদেশে প্রত্যেক সাংবাদিক করতে পারবে, প্রত্যেক ক্রিকেটার করতে পারবে, কারণ এই ছেলে আশেপাশে থাকা মানেই সেখানে আনন্দের ফোয়ারা ছোটা। আপনারা ওই উৎসবমুখর ছেলে হিসাবে হয়তো শুধু মাশরাফিকে চেনেন, কিন্তু আশরাফুল যে কি মজার ছেলে, কি হইচই করার ছেলে, কি জমায়ে ফেলার ছেলে, এটা ওই সময় যারা ক্রিকেটের আশেপাশে ছিল তারা জানে। এখনো সেই রকম জমায়ে ফেলা ছেলে। এখন আশরাফুল জমায়ে ফেলা ছেলে, আশরাফুল হইচই করার ছেলে, এ ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার যে কোশ্চেনটা দিয়ে শুরু করলাম যে আশরাফুল কে, আশরাফুল আমাদের কাছে কি, মানে একেবারে ব্যক্তি নিরপেক্ষভাবে যদি আমরা আলোচনা করি, আমি ভুলে যাই যে আশরাফুলের সঙ্গে আমার পরিচয় আছে। শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি ভাবি আশরাফুল কি, একদিকে আশরাফুল আমাদের প্রথম সুপার হিরো, আবার আরেক জায়গায় সুপার ভিলেন। এখন সুপার ভিলেনের চ্যাপ্টারটা আমি একটু পরে কথা বলি। আগে একটু বলি যে আশরাফুল যে সুপার হিরো, এ ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ নাই। আশরাফুল আমাদের দেশের প্রথম সুপারস্টার। কত বড় সুপারস্টার, এত বড় সুপারস্টার যে ওই যে বললাম ইএসপিএন তাকে নিয়ে স্পেশাল পোস্টার বের করে। সে পোস্টারটার কথা আপনাদের যদি বলি, পোস্টারটার মাঝখানে আশরাফুল, দুপাশে সচিন টেন্ডুলকার, মাইকেল সুমাকার, টাইগার উডস, এদের দিয়ে একটা পোস্টার করছিল ইএসপিএন। ওটা আশরাফুলের ড্রয়িং রুমে এখনো বাঁধানো আছে, ওখানে লেখা দ্য সুপারস্টার অফ দ্য জেনারেশন। মানে বোঝে না আশরাফুলকে পৃথিবীবাসী কোন লেভেলে রেট করতো, কোন লেভেলে রেট করতো। যে ছেলে অভিষেক টেস্ট খেলতে নেমে মোত্তামির আলী ধরনের পিটায় তুলোধুনো করে ফেলে, তুলোধুনো করে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে, যে ছেলে কার্ডিফেও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ারে হারায় বা পরের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ওই দানবীয় ইনিংস খেলে, আবার সাউথ আফ্রিকার বিপক্ষে 80 ওভার যে ইনিংস খেললো, তখন সাউথ আফ্রিকা র্যাঙ্কে 1 নম্বর দল, 2007 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়ার বিপক্ষে ধরেন সেই 150+ ইনিংসটা। মানে আমি আমার জীবনে এতগুলো ইনিংসের কথা অন্য কোনো ক্রিকেটারে বলতে পারবো না, একদম নাম্বার ধরে ধরে যেভাবে বলতে পারবো। আশরাফুলের যেগুলো ইনিংস উল্লেখ করার মতো, প্রত্যেকটা ইনিংস আপনার দেখলে মনে হবে যে এইটা সচিনের চেয়ে বড় কারোর আপনি ভিডিও রিপ্লে দেখতেছেন, এবং সেই রকমভাবেই তাকে রেট করা হচ্ছিল। হর্ষ ভোগলের কথা বললাম, হর্ষ ভোগলে হচ্ছে একটা টেলিকম অপারেটরের সেমিনার ছিল, ওখানে কর্মশালা ছিল সিঙ্গাপুরে। সেখানে হর্ষ ভোগলে কথা বলতেছিলেন সম্ভাবনা এবং বাস্তবতা নিয়ে। তো সেটাও নিয়ে উদাহরণ হিসাবে আশরাফুল এবং সচিন টেন্ডুলকার পাশাপাশি দুজনের গ্রাফ নিয়ে বসে কথা বলছিলেন। মানে একটা কর্পোরেট হাউসের একটা সেমিনারে কথা হচ্ছে দুজন ক্রিকেটারকে নিয়ে, সেখানে উদাহরণ হিসেবে আসছে আশরাফুল আর সচিন টেন্ডুলকার। ওখানে হর্ষ ভোগলে বলছিলেন যে আমি মনে করি এই দুজন একই সম্ভাবনা নিয়ে শুরু করছিল, একই রকম যোগ্যতা নিয়ে ক্রিকেট খেলছে, কিন্তু একজন সম্ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে পারে নাই, আরেকজন পারছে। এরপরে হর্ষ ভোগলে তার ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আমরা এই যে পারে নাই পারছে এটা তো জানি। সচিন টেন্ডুলকার আশরাফুল ছিল কিনা এটা আলাদা কথা, কিন্তু যে ওই লেভেলের ছিল তাতে তো সন্দেহ নাই। কিন্তু আশরাফুল অ্যাভারেজ টেস্টে 24, ওয়ানডেতে 22, 24 পয়েন্ট সামথিং, ওয়ানডেতে 22 পয়েন্ট সামথিং। এই অ্যাভারেজের একজন ব্যাটসম্যান নিয়ে আমি আশরাফুল, লারা এদের সঙ্গে তুলনা করতেছি, হাস্যকর মনে হবে না? যারা ওই সময়ের কোনো একটা ইনিংস দেখেন নাই তাদের কাছে খুবই হাস্যকর মনে হবে, এবং মনে হবে যে দেশি ছেলে, পরিচিত ছেলে যাচ্ছে তাই বলতেছে, দাদা আজকে একদম লাগাম ছাড়া হয়ে গেছে। না, আপনার একদমই তা ভাবার কোনো কারণ নাই। একটু আমার ভিডিওটা এখানেই শেষ করে দেন, আর দেখার দরকার নাই। ইউটিউবে যান, আশরাফুলের যে কোনো একটা ইনিংস র্যান্ডমে, যেগুলো ইনিংসের কথা বললাম এগুলোর বাইরেও যে কোনো একটা ইনিংস 30-এর উপরেও রান করছে এরকম একটা ইনিংস দেখেন, আপনার মনে হবে যে আমি সম্পূর্ণটা সত্যি বলছি। ওই লেভেলের ইনিংস, ওই লেভেলের শট, ধরেন অর্থোডক্স শটে তো ওর আশেপাশে কেউ বাংলাদেশে ছিল কিনা আমার সন্দেহ, বা এখনো আছে কিনা সন্দেহ। আনঅর্থোডক্স শটের কথাও যদি বলেন, মানে কেবল স্কুপ শটটা জনপ্রিয় হচ্ছে প্যাডেল স্কুপ। ও যে জিম্বাবুয়ের ডগলাস মেরেলিয়ার, সে হচ্ছে স্কুপ, প্যাডেল স্কুপটা মোটামুটি করতো, পরে আশরাফুল সেটাকে জনপ্রিয় করলো। যদিও মিডিয়া এটা খায়া দিচ্ছে, যে দিল স্কুপ বানায় দিচ্ছে, দিলশানের নামে দিয়ে দিচ্ছে, কারণ আশরাফুল ওইভাবে সফল হইতে পারে নাই। আশরাফুল যদি ওইটা করে হাজার হাজার রান করতো তাহলে ওটা এক স্কুপই হয়ে যেত, কিন্তু আশরাফুল ওই প্যাডেল স্কুপে মূল ধারায় আনছে ওই মেরিলিয়ারের কাছ থেকে। এই যে আশরাফুলের বিভিন্ন শট ইম্প্রোভাইজ করা, বললাম যে অর্থোডক্স ব্যাটিং, যেদিন সে অর্থোডক্স ব্যাটিং করবে বলে ঠিক করতো, ওই যে ইন্ডিয়ার বিপক্ষে 158, আপনি একটা আনঅর্থোডক্স শট পাবেন না, একটা ইম্প্রোভাইজড শট পাবেন না, সব একদম গ্রামার বই থেকে উঠে আসছে।
মনে হচ্ছে যে ওয়াহিদুল গনি ওই ছোটবেলায় যেসব শট শিখেছিল সেইগুলাই করতেছে শুধু, একদম আপনার চোখের সামনে ছবির মতো ব্রায়ান লারা ব্যাট করতেছে। আবার যেদিন তার মনে হচ্ছে ওই ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরে ঝড় বয়া দিল, 16 না 17 বলে 48 রানের ইনিংস খেললো, কোথায় অর্থোডক্স ব্যাটিং? সেদিন ব্যাকরণে নাই সেরকম সব শট, এরকম সব শট। এর ব্যাটসম্যানশিপ আপনি কম্পেয়ারই করতে পারবেন না। আমি তো বিশ্বাস করি আপনি যদি প্রথাগত এবং অপ্রথাগত, অর্থোডক্স এবং আনঅর্থোডক্স দুটোকেই মিলান, তাহলে মাহেলা জয়বর্ধনের ছাড়া আশরাফুলের সঙ্গে কম্পেয়ার করার মতো ব্যাটসম্যান আমি খুব একটা দেখি নাই। কিন্তু সেই ছেলের অ্যাভারেজ 23-24 কেন, 22-24 কেন? এইটা হচ্ছে জাতীয় একটা প্রশ্ন। বেশিরভাগ লোকের ধারণা আশরাফুল তারই যে প্রত্যাশার চাপ সেটা নিতে পারে নাই। অনেকের ধারণা আশরাফুল ইনডিসিশনে ভুগত, তার সবসময় মনে হতো যে তার ওই রকম ইনিংসে খেলতে হবে যেটা খেলে সে সেলিব্রিটি হয়েছে। নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেম, কেউ কখনো কোনো টেকনিক্যাল প্রবলেমের কথা বলে নাই। আশরাফুলের টেকনিক্যাল প্রবলেম যে হয় এটাই লোকেরা বিশ্বাস করতো না, এবং বিশ্বাস করার কথাও না। আশরাফুলের পুরোটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে মনে হতো। আশরাফুলের সঙ্গে কিন্তু এই যে থামবে একটা ছবি দিচ্ছে, দেখবেন যে আশরাফুলের সঙ্গে আমি কথা বলতেছি, ওইটা হচ্ছে ও যেদিন নিষিদ্ধ হলো তারপর দিন ভোরবেলা চলে গেছিলাম ওর বাসায়, গিয়ে ওই সারাদিন কাটাচ্ছিলাম, এরকম সারাদিন ওর বাসায় অনেক কাটাইছি, কিছুদিন আগেও কাটাইছি, দেশে আসছিল যখন, ওরকম ওর বাসায় মাঝে মাঝে গিয়ে কাটাই। এটা কোনো সাংবাদিকতার উদ্দেশ্য না, কিছু না, কথা বলে ভালো লাগে। ওই দিন মনে হয়েছে যে আজকের দিনটা তো ওর পাশে কেউ থাকবে না, খুবই স্বাভাবিক। ওই সাংবাদিকদের যা ইন্টারভিউ নেওয়ার গতকালকে নেওয়া গেছে সেখানেও ছিলাম, কিন্তু আজকে তো একা। আজকে দেখা যাবে যে আশিক ভাই, মানে আশরাফুলের একটু সিনিয়র বন্ধু, ওই যে আমাদের মহিলা দলের কোচ ছিলেন আশিক ভাই, আর ফ্যামিলির লোক, এছাড়া আশরাফুলের কাছে কেউ থাকবে না। ওটা অনুমান করে ভোরবেলায় চলে গেছি, সারাদিন বসে গল্প গুজব করছি, একটা ইন্টারভিউও করছিলাম। ওই দিন থেকে শুরু করে পরে সপ্তাহখানেক আমি আর আশরাফুল একটু জেদ করে বিভিন্ন কারণে একটা রেকর্ডও করছিলাম। রেকর্ডটা স্টিল আমার কাছে আছে, অলমোস্ট 7-8 ঘন্টা রেকর্ড করছি, একদম আশরাফুলের জন্মগ্রহণ থেকে শুরু করে ওই দিন পর্যন্ত। আশরাফুল পুরোটা বলছে যে কি করছে জীবনে, কি করে নাই। কিন্তু একটা জিনিস আমার জিজ্ঞেস করা হয় নাই, সেটা হচ্ছে কেন আশরাফুল আশরাফুল হতে পারলেন না, কেন আশরাফুল টেন্ডুলকার বা লারা হতে পারলেন না। এই জায়গাটা আমার একটা হাইপোথিসিস আছে, এই হাইপোথিসিসটা আমি কখন আশরাফুলেও বলি নাই। দিস ইজ ফার্স্ট টাইম এটা আমি কোথাও প্রকাশ্যে বলতেছি, মানে অন রেকর্ড বলতেছি, আড্ডায় আড্ডায় বলছি। সেটা হচ্ছে আশরাফুল যখন ফিক্সিং কাণ্ডে পেঁচালো তখন তো মনে হলো যে আশরাফুল অনেক ফিক্সিং করছে। প্রথম আলো একটা রিপোর্টও করছিল যে আশরাফুল ইন্টারন্যাশনাল ম্যাচেও প্রচুর ফিক্সিং করছে, এটা প্রুভ করা যায় নাই, আইসিসি এটা নিয়ে আর তদন্ত করে নাই। এখন হইতে পারে প্রথম আলো ভুল করছিল, অথবা অভিযোগটা সত্যি, আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যাচ্ছি না। কিন্তু এই সময় আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ একটা কথা মনে হয়েছিল জেমি সিডন্সের। জেমি কখনো আশরাফুলটা পছন্দ করতো না। জেমি যতদিন বাংলাদেশে ছিল, এবং দুর্ভাগ্যক্রমে জেমির সময় আশরাফুল ক্যাপ্টেন ছিল, এবং জেমি আশরাফুলের প্রকাশ্যে অপমানও করছে। মানে অস্ট্রেলিয়ায় বোধহয় খেলা, সেখানে সাংবাদিকদের, বাংলাদেশি অস্ট্রেলিয়ান দুই পক্ষের সাংবাদিকরা আছে, তারা আশরাফুলের নিয়ে জিজ্ঞেস করছে। তো সে বলছে যে যদি আপনার দলের সেরা ব্যাটসম্যান আশরাফুল হয় আর তার অ্যাভারেজ যদি 20-এর কাছাকাছি হয়, তাহলে আমি বুঝবো যে আপনাদের ক্রিকেটটা এখনো ডেভেলপ করেন নাই। মানে আসলে যত রকম হিউমিলেট করা যায় জেমি প্রকাশ্যে অপকাশ্যে সে সময় করছে। ফলে জেমি আশরাফুল সম্পর্কে ভালো কথা বলবে এটা আমি আশা করিনি। কিন্তু নিউজিল্যান্ড হেরাল্ড যেটা করছিল, আশরাফুল নিষিদ্ধ হওয়ার পরে জেমির একটা প্রতিক্রিয়া নিয়েছিল। জেমি তো তখন নিউজিল্যান্ডে, জেমির একটা প্রতিক্রিয়া নিয়েছিল, ওইটা খুব সেন্সেবল মনে হয়েছিল আমার কাছে। জেমি ওখানে বলছিল আমার কাছে এটা নতুন না, আশরাফুল যে ফিক্সিংয়ে জড়াইছে, ফিক্সিংয়ের জন্য শাস্তি পাইছে, বা ফিক্সিং নিয়ে তাকে নিয়ে কথা হচ্ছে, আমি সারপ্রাইজড হই নাই। তখন প্রশ্নকর্তা অবাক হয়ে গেছে, সারপ্রাইজড হন নাই মানে? বললো দেখেন আমি যা জানি এটা আইসিসিরে জানাইছি, এটা আমি আপনাকে বলবো না। আমি যা জানি, যা অনুমান করছি, যা দেখছি, এগুলো আইসিসির সঙ্গে আমার ব্যাপার। তবে আমি আপনাকে শুধু একটা জিনিস বলি যে লোকে যেমন আমাকে আশরাফুল বিদ্বেষী ভাবে তা না, আমার এই ছেলেটার জন্য প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড করুণা হয় যে পৃথিবীর সর্বকালের সেরা প্রতিবাদের একজন আমি যারা হাতে পাইছিলাম, সে তার স্বাভাবিক খেলাটা কখনো খেলতে পারেনি। আমি আপনাকে শুধু একটা কথা বলি, এই কথাটা মাথায় রাখেন, যে একটা ছেলে 13-14 বছর বয়স থেকে মাথার ভিতরে সবসময় মৃত্যু ভয় নিয়ে ক্রিকেট খেলে গেছে। এই কথাটার অর্থ কি? আমি না পাইছি জেমিরে, আর এরপরে কোনোভাবে জেমিরে এরপরে আমি অনেকবার মেল করছি, জেমি কথাটার অর্থ কি আমি জানি না। আপনারা যদি এই কথা শুনে কিছু বুঝে থাকেন তাহলে এটা আপনাদের ব্যাপার, যে কেন উনি মনে করেন যে আশরাফুল 13-14 বছর বয়স থেকে সবসময় মৃত্যু ভয় নিয়ে খেলে গেছে। এবং উনি ওইখানে জেমি বলছে
যে যার একজন বাবা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসছে, যার মা দরিদ্র পরিবার থেকে আসছে, যে ঢাকায় এসে কেবল এই সোসাইটির সঙ্গে মানায় নিচ্ছে, সেই সময় থেকে তাকে অন্ধকার জগতের একটা ভয় নিয়ে ব্যাটিং করতে হয়েছে সবসময়। সে জীবনেও কোনো দিন তার ইচ্ছা মতো ব্যাটিং করতে পারে নাই। এর ফাঁকে ফাঁকে যেটুকু দেখছেন ওইটুকু হচ্ছে নিজের ভিতর থেকে বেরোয় আসছে, ওইটুকুই শুধু আশাফুল। বাকিটা সে পারে নাই, বাকিটা তাকে করতে দেওয়া হয় নাই। কে করতে দেয় নাই, কেন করতে দেয় নাই, এগুলো নিয়ে করতে গেলে তো আপনাকে অ্যাকচুয়ালি ইনসাইডার্সের মতো একটা সিনেমা বানাইতে হবে। অ্যাজ আই এম নট এ ডিরেক্টর, আই এম নট এ গুড ফিকশন রাইটার, আমি এটা পারতেছি না। তবে আপনাদের জন্য এটা ক্লু থাকলো, যারা মনে করেন যে আশরাফুল কিছু পারে নাই, ধারাবাহিক হয় নাই কেন, তারা জেমি সিডন্সের কথাটা একবার ভাবেন। গুগল সার্চ করেন, পেয়ে যাবেন। জেমি সিডন্স আশরাফুল ফিক্সিং, এই তিনটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, এই কোডটা পেয়ে যাবেন। একটু ভাবেন, একটু ভাবেন। জেমির মতো লোক যারা সে নন মনে করে সর্বকালের সেরা ক্রীড়াবোদ্ধাদের একজন, জেমির মতো লোক কেন বলল যে এই ছোটবেলা থেকে আশরাফুলকে অন্ধকার জগতের একটা মৃত্যু ভয় নিয়ে ক্রিকেট খেলে যেতে হয়েছে? আমি জানি না। যাই হোক, আমার ভাই আশরাফুল যা তার গায়ে দাগ লাগছে, ভালো দাগগুলো তো সব মনে রাখবই, গৌরবগুলো তো সব মনে রাখবই। আমার কৈশোর যৌবন রঙিন করে দেওয়া দুটো মানুষের একটা সে, একটা মাশরাফি, একটা আশরাফুল। এবং ঢাকায় এসে ঘটনাচক্রে সেই দুটো লোককে আমি সবচেয়ে কাছে পাইছিলাম। এর বাদে যে কালির দাগ যদি তার গায়ে কিছু থেকেও থাকে সত্যি সত্যি, সেটা আমার কিছু যায় আসে না। কারণ ওই যে বলছি, ভাইয়ের গায়ে কালির দাগ থাকতেই পারে, ওটাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, শেষ পর্যন্ত হ্যাপি বার্থডে আশরাফুল। সেপ্টেম্বরে ঢাকায় আসতেছেন, তার আগে কিন্তু আমরা অনেক কিছু শুরু করে দিচ্ছি। আসলেই আমরা একসঙ্গে ঝাঁপায় পড়বো, অনেক কিছু একসঙ্গে করতে হবে। এবং এবার কিন্তু কোচ হিসাবে ঢাকায় থেকে যান, সেটা আশা করি। এবার কোচ হিসাবে একটু লম্বা সময় ঢাকায় থাকেন। আশরাফুলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।